দিচ্ছে না, এ নিজেই বলছে। আচ্ছা ঠিক আছে। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলে। আজ আমরা চলেছি সম্বলপুর। আমাদের ভ্রমণের ভিডিও দেখতে গেলে আমাদের সঙ্গে অবশ্যই আপনাদের থাকতে হবে। আর কোথায় কত কি ভাড়া, কোথায় কি হোটেল পাবে বা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, আমি সবই ডিটেলসে শেয়ার করব। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো এবার রেডি হয়ে নি, বেরিয়ে তারপর আমি আবার কথা বলছি। এই যে একে নিয়ে যাব না, একে নিয়ে যাব না, যাব না, যাব না, তোকে নিয়ে যাব না। ও ও নিজে কেন, দেখো ওখানে নিজের মেয়েকে শুয়ে রেখে দিয়েছে। মেয়েকে নিয়ে যায় না যেমন, ওকে আমি নিয়ে যাবো না। তাই তুই মেয়েটাকে কার ভরসায় রেখে যাচ্ছিস? ওই খরগোশের ভরসায়, ওই খরগোশের ভরসায় মেয়েকে রেখে যাচ্ছিস? আমি তো মেয়েকে একটু রাগাচ্ছিলাম নিয়ে যাব না বলে, তারপরে ও কাঁদতেই শুরু করে দিল, তাই ছেড়ে দিলাম। আর তারপরে খাবারগুলো একটু প্যাক করে নিচ্ছিলাম। আমি তো এই কন্টেনারটাই নিয়েছিলাম, কিন্তু তারপরে এই প্লাস্টিকের কন্টেনারটায় ভরে নিয়েছি, কেননা খাবারটা শেষ হয়ে গেলে আমি ওই প্লাস্টিকের কন্টেনারটা রাস্তাতেই ফেলে দেবো, আর বইবো না বেকার বেকার। আর আমাদের জন্য একটু অর্ডার দিয়ে চাউমিন আনিয়ে নেওয়া হয়েছে, আর মেয়ের জন্য একটু সুজি করেছি। এরপর আমি একদম ফাইনাল রেডি হয়ে গেছি, আর এখানে ভিডিওটা শ্যুট করছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে কিরমভাবে টানাটানি করছে। আর আমাদের মাত্র এই কটাই ব্যাগ হয়েছে, এর মধ্যেই চেপে চুপে সব নিয়েছি। আর তারপর ফাইনালি আমরা বেরিয়েও পড়লাম। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখো আমাদের গাড়ি এসেও গেছে, আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। তো আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম বাড়ি থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য। আর যেতে যেতে গঙ্গার ওপারের ভিউটা দেখতে এত ভালো লাগছিল যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমরা হাওড়া স্টেশন পৌঁছেও গেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর যেহেতু আমরা এবারে একেবারেই বেশি ব্যাগ করিনি, অল্প ব্যাগ করেছি, তাই আমার ভিডিও তুলতেও খুবই সুবিধা হচ্ছিল। আর মেয়েকেও দেখো ওর বাবার কোলে দিয়ে দিয়েছি, তার জন্য পুরো হাত ফাঁকা, ভিডিওটাও ভালোভাবে করতে পারছি। এরপর আমরা হাওড়া স্টেশনে এসে প্রায় 1 ঘন্টার ওপরে বসেছিলাম, কারণ তোমরা তো জানোই সব জায়গায় আমরা টাইমের অনেক আগেই পৌঁছে যাই। এবং শেষমেশ ট্রেনের দেখা মিলল, আমাদের ট্রেন এসেও গেছে দেখো। আমরা যেহেতু যাচ্ছি সম্বলপুর, তাই আমরা হাওড়া থেকে সমলেশ্বরী এক্সপ্রেস ধরলাম। এই ট্রেনটা চলেছে কোরাপুট আর জগদলপুরের উদ্দেশ্যে, কিন্তু আমাদের আজকের গন্তব্য সম্বলপুর। ট্রেন তো এখানে এসে গেছে, কিন্তু গেটগুলো এখনও খোলেনি, তাই অপেক্ষা করতে লাগলাম সবাই মিলে। তারপর 10-15 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমাদের গেটগুলো খুলে দেওয়া হলো, আর আমরাও উঠে পড়লাম। আমাদের এখানে স্লিপার সিটই বুক করা হয়েছে। এই ট্রেনে এসিও আছে, তোমরা চাইলে বুক করতে পারো, কিন্তু যেহেতু আমরা লো বাজেটের ওপর এই ট্যুরটা করতে চলেছি, সেহেতু একটু কষ্ট তো করতেই হবে, তাই না? কিন্তু তোমরা যদি এই ট্রেনে করে কোথাও ট্রাভেল করতে চাও, তাহলে অবশ্যই বেশি বেশি করে খাবার দাবার নিয়ে উঠবে। আর স্টেশনে ট্রেন থামলেই তোমরা খাবার কিনে নেবে, কারণ এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই, তোমরা ট্রেনের ভেতরে খাবার নাও পেতে পারো। এরপর আমাদের ট্রেন ছেড়েও দিল, আর ট্রেন ছুটে চলল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের ট্রেনটা যেহেতু রাতের ট্রেন ছিল, সেহেতু ট্রেনে উঠেই আমরা কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি।
আমার মেয়ের এখানে অবস্থাটা দেখো, তোমাদেরকে দেখাতে বলেছি বলে ও হাঁ করে দেখিয়ে দিল কি খাচ্ছে। আর আমরা এখানে নিয়ে গিয়েছিলাম এগ চিকেন চাও, আর মেয়ের জন্য নিয়ে গিয়েছিলাম সুজি, আর মা বাবারা নিয়ে গিয়েছিল চিকেন রুটি, আর নিয়ে গিয়েছিল সন্দেশ, আর আমাদেরও চিকেন সন্দেশ সব দিয়ে দিল। আর এই দিয়েই আমরা আজকে ডিনারটা কমপ্লিট করে নিলাম। এরপর আমার দায়িত্ব পড়লো এই হাওয়া ভরা বালিশটা ফোলানোর জন্য, তো আমি সেটাকেই একটু ফলিয়ে দিলাম। তারপর আমরা আলো ফালো বন্ধ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আমি পরের দিন সকাল 7টা সাড়ে 7টা নাগাদ আবার ব্লগটা স্টার্ট করছি। আর ট্রেনে তো এমনিতেও ভালো ঘুম হয় না, তার জন্য আমি একটু বেলা অবধি শুয়েছিলাম, কিন্তু হাজব্যান্ডের জোর জবরদস্তির জন্য উঠতে হলো, কারণ ও আমার জন্য সিঙ্গারা কিনে রেখেছে। আর মা দিল চাল কড়াই ভাজা, সেই দিয়েই আজকের ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর এই পাহাড়গুলো দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। আর তারপরে এখানে মেয়েকেও একটু ব্রেকফাস্ট করিয়ে দেওয়া হলো। আর তোমরা যদি সম্বলপুর আসতে চাও তাহলে এই শ্যামলেশ্বরী এক্সপ্রেসে করেই এসো, কারণ এই ট্রেনটার টাইমিংটা খুব সুন্দর। প্রতিদিন হাওড়া থেকে রাত 10টা 20-তে ছাড়ে এবং সকাল 8টা 55-এ সম্বলপুরে পৌঁছে যাওয়ার টাইম। এবার একটু লেট হতে পারে। এর স্লিপার কোচের ভাড়া 330 টাকা করে, আর তোমরা যদি আরও কম খরচে যেতে চাও তাহলে 180 টাকা করে জেনারেল কম্পার্টমেন্টেও যেতে পারো, কিন্তু তাতে তোমরা সিট যে রিজার্ভ পাবে তার কোনো গ্যারেন্টি নেই। সিট বুক করতে হলে স্লিপারেই বুক করো। এরপর এক আর্মি দাদার সঙ্গে আমাদের পরিচয় হলো এবং সেই আমার মেয়ে যেটা খাচ্ছে ওটা কিনে দিয়েছে। এই দাদা ভীষণই ভালো এবং ভীষণই হেল্পফুল। আর বিশেষ করে আমি তো আর্মিদের ভীষণ সম্মান করি, এবং শুধু উনি নন, ওনার স্ত্রী এবং 2 ছেলেমেয়েও ভীষণ ভালো ছিল। আর সারাক্ষণ আমার মেয়ের সঙ্গে অনেক খেললো বাচ্চাটা। তারপর ওনাদের সাথে গল্প করতে করতে আমরা সম্বলপুর স্টেশনে পৌঁছেও গেলাম। আর ওই দাদা আমাদেরকে একটু লাগেজ নামিয়ে হেল্পও করে দিল। এরপর তোমাদেরকে দেখিয়ে দিই যে সম্বলপুরের স্টেশনটা কত সুন্দর। আর এগুলো হচ্ছে স্টেশনের পাশেই রিটায়ারিং রুম, কিন্তু আমরা এগুলো পাইনি, জানো তো। এগুলো পেলে তো খুবই ভালো হতো। মানে এসি নন এসি সব রকম রিটায়ারিং রুমই আছে। এগুলো অনলাইনে বুক করতে হয়, তোমরা চাইলে এখানেও থাকতে পারো, কিন্তু আমরা যেহেতু পাইনি সেহেতু আমরা গোয়াই বিবো থেকেই একটা হোটেল বুক করে নিয়েছিলাম। সে কি বাজে হোটেল, তোমাদের আর কি বলবো। তোমরা চলো, তোমরা দেখতেই পাবে যে হোটেলটা কত বাজে। আর এই হচ্ছে সম্বলপুর স্টেশনের গেটটা, কত সুন্দর দেখো, আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো, এই রোদের মধ্যে গোটা মুখ কালো করে হাঁটতে হাঁটতে এবার অটো টোটো কি পাই দেখি, কারণ ট্রেন থেকে নেমে তো আর সানস্ক্রিন মাখতে পারিনি। এরপর দাম দর করে আমরা একটা অটোতে উঠে পড়লাম। আমাদের এখানে ভাড়া নিয়েছিল 130 টাকা মতো। 130 থেকে 150-র মধ্যেই এরা ভাড়া নেয়। আর ফাইনালি এসে উপস্থিত হলাম হরকৃষ্ণ লজের সামনে। আমরা গোয়াই বিবো থেকে এই হোটেলটা বুক করেছিলাম, তো বুঝতে পারিনি গোয়াই বিবোতেও এরকম বাজে হোটেল পাওয়া যায়। কিন্তু ফটোগুলো যেগুলো দিয়েছিল ওগুলো তো ভালোই লাগছিল দেখে। তো এখনও পর্যন্ত তো আমার সেরকম কিছু মনে হয়নি। আমরা তো ওপরে চললাম সিঁড়ি দিয়ে, এবং ওপরে গিয়ে বারান্দাটা বেশ ভালোই লাগলো, মনোরম। এরপর হোটেলের কিছু নিয়ম কমপ্লিট করেই আমরা চলে এলাম রুমে। আর রুমটা দেখি তো আমার প্রথম দেখাতেই একদম পছন্দ হয়নি, বিশ্বাস করো। বেডটা খুব ছোট ছিল, তবু মোটামুটি 3 জন শোয়া যাবে।
কিন্তু আমার হাজব্যান্ড একটু লম্বা বলে অসুবিধা হয়। কিন্তু ওয়াশরুমটা মোটামুটি ভালোই পরিষ্কার ছিল, অত খারাপ নয়। কিন্তু আসল খেলটা তো শুরু হয়েছে তারপরে। হঠাৎ করেই করিডোর থেকে একটা আওয়াজ আসে। এরপর আমরা বাইরে গিয়ে দেখি যে মা পড়ে গেছে। ব্যাপারটা হয়েছে কি, টাইলসগুলো ভীষণ উঁচু নিচু ছিল কিন্তু এক কালার, যার জন্য বোঝা যাচ্ছে না। আরও অনেক কিছু ঘটেছে, সেগুলো তোমাদের একটু পরে বলছি। একটু 5-10 মিনিটের মধ্যে রেডি হয়নি তো বেরিয়ে আবার কথা বলছি। আর এখানে আয়নাটা দেখো বিছানার ওপরে। কি আর করবে, বাড়ির ড্রেসিং টেবিল তো পাইনি, তাই যে হোটেলে এসেছি আমরা সেখানে খাটে উঠেই ও মেকআপ করছে, কারণ খাটের সাথে অ্যাটাচ মিরর আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরও এলে এইভাবেই সাজতে হবে, এটা সম্বলপুরের রেওয়াজ। আর আমার মেয়ে এখানে দুষ্টুমি করছে, হেসে দাও, মিষ্টি করে হেসে দাও, দেখি এদিকে তাকিয়ে। আর তারপরে রেডি সেডি হয়ে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম। আজকে দেখব প্রধান পার্ট ঘণ্টেশ্বরী টেম্পল অ্যান্ড সমলেশ্বরী টেম্পল। আর এই গাড়িটা করেই আমরা দুদিন ধরে ঘুরবো। তো আমাদের একেবারে টোটাল রিজার্ভ করে নেওয়া হয়েছে। আর এই গাড়িটা টোটাল দুদিনের রিজার্ভ করে আমাদের কত খরচ হয়েছে, আরও একদিন লাগলে কত এক্সট্রা পড়বে, কি কি সাইট সিন আছে, এই গাড়ির মালিকের নাম, ফোন নাম্বার সহ টোটাল ডিটেলস ভিডিও আসছে নেক্সট পার্টে। কারণ তোমরা তো জানোই একটা ভিডিওতে এত কিছু একসাথে বলা তো পসিবল নয়। আর তার সাথে তোমরা এই গাড়ির মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে ভালো হোটেলও খুঁজে নিতে পারো, সেটাও ইনি দেখিয়ে দেবেন। তো চলো আজকের উদ্দেশ্যে যাওয়া যাক। আগেই দেখে নাও যে এখানে সাইট সিনগুলো কতটা সুন্দর। এখানে সাইট সিনগুলো যেহেতু অনেক দূরে দূরে পড়বে, সেহেতু টোটাল 3 দিন তোমাদের হাতে সময় থাকলে খুব ভালো হয়। আমার হাজব্যান্ডের তো অফিস ছুটি ছিল না, তার জন্য আমরা দুদিনই এখানে সাইট সিন করতে পেরেছি। তার জন্য আমাদের দুখানা স্পট বাদ পড়ে গেছে, গুদগুদা ওয়াটারফলস এবং সম্বলপুরের রোপওয়ে ভিউটা। তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই, তোমরা যদি যেতে চাও এই দুটো অবশ্যই আরেকদিন বাড়িয়ে করে নিতে পারো। আমি এখানে ছবি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নিও প্লিজ। আর বাকিগুলো তো আমি গেছিলাম, সেগুলো তো তোমরা এমনিই দেখতে পাবে ভালোভাবে। এছাড়াও অনেক ছোটোখাটো মন্দির আছে, তোমাদের ইচ্ছা হলে দেখতে পারো। আর ডিয়ার পার্ক আছে একটা, সেটাতে আমরা যাইনি কারণ আমরা যেহেতু সাফারি করব তাই ওখানেই সব দেখতে পাবো। আর এখানে সাইট সিনে যেতে যেতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখবে যে মন একেবারে ভরে যাবে। বিশেষ করে আমরা যারা শহরে থাকি। আর দূরে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। শুধু ফোনে ভিডিও দেখলে এত মন তো তোমাদের ভরবে না, তার জন্য অবশ্যই একবার সম্বলপুর এসে তোমরা ঘুরে যাও, তোমাদের খুব 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 ভালো লাগবে, এটুকু গ্যারেন্টি দিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য, যাদের হাতে মাত্র 3-4 দিনের ছুটি থাকে আর তারা মাত্র 6-7 হাজার টাকার মধ্যেই ঘুরতে চায়, তারা তো শুধু পুরী দীঘাই ঘুরতে যায়, কিন্তু সেসব ছেড়ে এবার একটু অন্যরকম যাতে ঘুরতে পারে, তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা করা। আর কিছু মধ্যবিত্ত কাপেলের জন্য, যাদের সবেমাত্র বিয়ে হয়েছে, তারা হানিমুনের জন্য পুরী দীঘা ছেড়ে অন্য জায়গায় যেতে চায়, তাও আবার কম বাজেটের মধ্যে। কারণ সকলের সামর্থ্য হয় না বিয়ের অত খরচার পর পাহাড়ে হানিমুনে যাবে, তাই জন্য আজকে আমার কম বাজেটের মধ্যে পাহাড় ঝর্ণা দেখার একটা সুবর্ণ সুযোগের ভিডিও আমি আপলোড করছি। আর তার সাথে সমলেশ্বরী মা এবং ঘণ্টেশ্বরী মাকে তোমরা খুব সুন্দরভাবে বিয়ের পর এসে প্রণামও করতে পারবে এবং পুজোও দিতে পারবে। আর এদিকে দেখো, আমি কথা বলতে বলতে একটা ধাবার সামনে চলে এসেছি। আগে আমরা এখানে খাওয়া দাওয়াটা করে নেব আর তারপরে আবার বেরিয়ে পড়ব। এই ধাবাটা হচ্ছে প্রধান পাত ফলসের কাছাকাছি।
তোমরা চাইলে এখানে এসেও খেতে পারো। খাবার দাবার ভীষণ রিজনেবল প্রাইস। তোমাদেরকে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। তোমাদের তো আমি মেনু কার্ডটা দেখিয়েও দিলাম, তোমরা চাইলে পজ মেরে দেখে নিতে পারো। ভীষণ সুন্দর সাজানো গোছানো একটা ছোটোখাটো রেস্তোরাঁ। আর হ্যাঁ, আরেকটা কথা, এইটা কিন্তু পুরো এসি, তার জন্য তোমাদের গরমে কোনোই কষ্ট হবে না। আর তারপরে আমরা একটা করে ফিশ থালি অর্ডার দিয়ে খেতে বসে গেলাম। আর মেয়ের জন্য নিয়েছিলাম একটা বয়েলড এগ। আর আমাদের থালির মধ্যে কি কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আছে ভাত, ডাল, একটা করে বড় সাইজের মাছ, একটু স্যালাড আর একটু চাটনি। এই ছিল এক একটা প্লেটে। আর খুব ভালো কোয়ালিটির জলটাও ছিল, আমরা ওই জলই খেয়েছি, যার জন্য আমাদের আর বোতলের জল কিনতে হয়নি। তো চলো এবার একটু তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। আর তারপর খেয়ে দিয়ে আমরা গাড়িতে উঠেও পড়লাম। আর ওখান থেকে একটুখানি রাস্তাই ছিল, আর আমরা এখানে প্রধান পাতে পৌঁছেও গেছি। তো চলো তাড়াতাড়ি করে এবার ভেতরে যাওয়া যাক। ভীষণই সুন্দর এই জায়গাটা আর প্রধান পাতের ফলসটা। তোমরা অনেক চ্যানেলে বা অনেক জায়গায় এই প্রধান পাতের কথাটা পাবে না, কিন্তু তোমরা যদি আসো অবশ্যই এটা একবার ঘুরে যাবে। এটা এত সুন্দর যে বলার ভাষা নেই আমার আর। তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই এখনই কমেন্ট করে জানাও আমার আর আমার হাজব্যান্ডের আজকের লুকটা কেমন হয়েছে। গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে আসার পরই এরকম দূরে ঝর্ণার দেখা পাবে তোমরাও। আর তারপর ডান দিকে একটা বোটও পেয়ে যাবে, এখানে লেখা থাকবে ওয়েলকাম টু প্রধান পার্ক ওয়াটারফলস। কিন্তু আমি বুঝলাম না এখানে ওয়েল আর কামের মাঝখানে স্পেস কেন রয়েছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তারপর বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে আমাদেরকে ওয়াটারফলের কাছে যেতে হবে। কিন্তু এখানে তো বাবা মা মেয়েকে নিয়ে নিচে দাঁড়িয়ে থাকবে বলেছিল, কারণ অত সিঁড়ি দিয়ে উঠতে পারবে না। কিন্তু আমার মেয়ের বায়না করাতে ওরা উঠলো। আর তারপর বাবা মা বলছে যে ওঠা হলো বলে এত সুন্দর ফলসটা দেখতে পেলো, নাহলে তো পুরো মিস হয়ে যেত। আর এরপর আবার বেশ কয়েকটা সিঁড়ি তোমাদেরকে নামতেও হবে, তবে বেশি না, 10-12টা মতো হবে। আর তারপর এত কষ্ট করে বাড়ি থেকে গিয়ে এত রোদে রোদে ঘোরাটাই তোমাদের সার্থক হয়ে যাবে এই ফলসটা দেখার পর। দেখো কতটা সুন্দর আর কত ওপর থেকে পড়ছে এটা। তো তোমরা তো দেখলেই এটা কত সুন্দর। তো চলো এবার একটু ভালো করে ফটোগ্রাফি করে নিই। আর এই ফলসটা দেখার জন্য ওপরে একটা বারান্দা মতো করা আছে, সেখানেই আমরা বাবা মা মেয়েকে রেখে নিচেটা গিয়েছিলাম। আর তারপর প্রচুর নিচে ফটোগ্রাফি করার পর আমরা ওপরে এসে আবার ফটোগ্রাফি করতে শুরু করলাম। আর তারপর আমরা এখানে একটু শর্টস করছিলাম, কিন্তু মেয়েও আমাদের শর্টসের মাঝখানে ঢুকে গেল, তো কি আর বলবো ওকে বলো। আর এরপর আমার নজর পড়ল ফলসের পাশে গুহা মতো করে, ওখানে আবার একটা আর্টিফিশিয়াল বাঘও আছে, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আবার চললাম গাড়ির উদ্দেশ্যে, কারণ গাড়িতে উঠে এবার আমরা যাব ঘণ্টেশ্বরী টেম্পল অ্যান্ড সমলেশ্বরী টেম্পল। তো চলো যাওয়া যাক। আর তারপরে এই গাছটাকে দেখলাম, এই গাছটা পুজো হচ্ছে, এই গাছের নাকি সব পাতাগুলো উল্টো দিকে। তো যাই হোক, এই গাছটাও তোমরা দেখে নিও, ভালোই লাগবে। আর তারপরে আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়েই পৌঁছে গেলাম ঘণ্টেশ্বরী টেম্পলের সামনে। তো চলো তোমাদেরকে দেখাই ঘণ্টেশ্বরী টেম্পলটা কেমন। আর তার পাশে এই নদীটাও দেখতে পাবে, এটাও ভীষণই সুন্দর। আর এখন দেখো এসে গেছি ঘণ্টেশ্বরী টেম্পলের একদম সামনে। এটা সিঁড়ি দিয়ে নেমে একটু নিচে যেতে হয়।
তো চলো আমরাও যাই। তো তোমরা হয়তো এই জায়গার ভিডিওগুলো দেখে ভাববে যে ভিডিওটা এত বাজে কেন উঠছে। এটা বাজে উঠছে এই কারণেই আমি ক্যামেরাটাকে নিচের দিকে করে একটু ভয়ে ভয়ে ভিডিওটাকে করছিলাম, কারণ বুঝতে পারছিলাম না যেখানে ফটোগ্রাফি অ্যালাও আছে কি না। আর এরপর 2-4 জনকে যখনই দেখলাম যে তারাও ছবি তুলছে, তখন আমি নিশ্চিন্ত হলাম যে নিশ্চয়ই এখানে ফটোগ্রাফি অ্যালাও আছে, কিন্তু মন্দিরের ভেতরে ঠাকুরের ছবিটা দেখানো অ্যালাও নেই। তো যাই হোক, আমি তো ফাইনালি ফটোগ্রাফি অনেকটাই করতে পেরেছি। তো দেখো এখানে কত ঘন্টা, প্রায় 100 ঘন্টা লাগিয়ে দিয়েছে। তাও 100 বলাও ভুল, মনে হয় হাজার হাজার ঘন্টা আছে এখানে। আর এই হচ্ছে ঘণ্টেশ্বরী মায়ের মন্দিরের গেটটা। এর ভেতরটা আর ফটোগ্রাফি অ্যালাও নেই, তাই আর ওটা আমি দেখাতে পারছি না। তবে বাবা মা একটা ঘণ্টেশ্বরী মা এবং সমলেশ্বরী মায়ের ছবি কিনেছে, তো হোটেলে ফিরে তোমাদেরকে নিশ্চয়ই সেটা দেখাবো। কিন্তু তার আগে চলো ঘণ্টেশ্বরী টেম্পলেরই পাশে একটা ড্যামের ওপর থেকে ঘুরে আসি। আর ড্যামে ওঠার সিঁড়িটা এবং রাস্তাটা ভীষণই সরু ছিল। আর আমার হাজব্যান্ড ওঠার পর অনেকে মিলে উঠে পড়েছিল। তারপরে আমি আমার হাজব্যান্ড আর আমার মাঝখানে অনেকজন ঢুকে পড়েছিল, যার জন্য আমার খুব অসুবিধাও হচ্ছিল। আর এই পুলটা দেখো কতটা সরু, একজন গেলে আর একজন আসতে পারবে না। আমার তো ভয় লাগছিল যে ভিডিও করতে করতে না স্ট্যান্ড থেকে ফোনটা খুলে পড়ে যায়। আর আমার হাজব্যান্ড তো অনেকটা এগিয়ে গেছে, আমি তো অনেকটা পিছনে। আর রাস্তাটা এতটাই সরু, আমি ওদেরকে টপকে আমার হাজব্যান্ডের কাছে যেতেও পারছি না। আর কিছু মানুষ কেন যে পায়ের প্রবলেম নিয়ে ওঠে কে জানে, তারা ব্রিজের ওপর উঠে হাঁপাচ্ছে, রীতিমতো দাঁড়িয়ে পড়ছে। আর ব্রিজটা এতটাই সরু যে তাদেরকে টপকে আমরা এগিয়েও যেতে পারছি না, এবং একটু তাড়াহুড়ো করতে গেলেই এখান থেকে বিপদ হতে পারে, এরকম ব্যাপার। আর অবশেষে পেয়েছি আমার হাজব্যান্ডের দেখা, শান্তি হলো যেন আমার এতক্ষণে। এখন ভাবছি যে মেয়েকে আর বাবা মাকে না নিয়ে এসে খুব ভালোই করেছি, কারণ ওদেরকে নিয়ে এলে খুব প্রবলেমেই পড়তে হতো। আর এই জায়গাটা দেখো কত ভালো লাগছে না। আর এটাই হলো এই ড্যামের শেষ প্রান্ত। আমরা তো টাটা করছি, তোমরা দেখছো তো সবাই, ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখা চাই, নাহলে আর ভিডিও দেবো না। এরপরে ওই দিকে যাওয়ারও একটা রাস্তা ছিল, কিন্তু আমরা ওই দিকটা চিনি না, তাই যাইনি আমরা। যারা এখানকার লোকাল এরিয়ার মানুষ তারা ওটা দিয়ে বাড়ি চলে যাচ্ছে, কিন্তু আমরা এই রাস্তা দিয়েই রিটার্ন করলাম। আর তারপর ওখান থেকে নেমে এসে আমরা একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলল এখন আর দেরি করা যাবে না, কারণ আবার এখান থেকে সমলেশ্বরী টেম্পলে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর তারপর রাস্তা দিয়ে আসার সময় আই লাভ সম্বলপুর দেখতে পেলাম, তাই ভাবলাম এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিই। আর ফাইনালি চলে এলাম এই সম্বলপুর জায়গাটা, যেই দেবীর নামে সমলেশ্বরী মাকে দেখতে। তো চলো এবারে সকলে মিলে ভেতরে যাওয়া যাক। ভীষণই সুন্দর ছিল এই মন্দির চত্বরটা। তোমরা যদি সম্বলপুর আসো আর সমলেশ্বরী মাকে দর্শন করতে চাও, তাহলে এই বিকেলের দিকে আসতে পারো, কারণ সন্ধে হয়ে যাওয়ার পর এখানে এত সুন্দর লাইটিংয়ের কাজ যে দেখার মতো একেবারে। আমার তো ভীষণই ভালো লাগছিল এই মন্দির চত্বরটা। আর তারপর দেখলাম সিঁড়িগুলো এত সুন্দর আলো দিয়ে সাজানো আছে। আমার তো এখানে অনেকগুলো রিলস করার ইচ্ছে ছিল,
কিন্তু কি করা, প্রচুর যেহেতু ভিড় হয় এখানে, সেহেতু ফাঁকা জায়গা তো পাচ্ছিলাম না, তাই সেভাবে আর আমাদের ছবিও তোলা হলো না। সকলে মিলে গিয়ে দেখো লোকের মাঝখানে দাঁড়িয়েই ছবি তুলছে। আর তারপর অবশেষে দেখলাম এই সমলেশ্বরী মায়ের মন্দিরটা ভীষণই সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু ভেতরে একবার ভিড়টা দেখো, এত ভিড় যে বলার কথা নয়। যার জন্য আমি সমলেশ্বরী মাকে দর্শন করতে পারিনি, কারণ অতগুলো দেখে আমাদের মন্দিরে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর যেহেতু হোটেলটা আমাদের মন্দিরের থেকে অনেকটাই দূরে, তাই অতটা রাস্তা ফিরতে হবে। তাই আর কি করা, বাইরে থেকেই সমলেশ্বরী মাকে প্রণাম করে ফিরে আসতে হলো আমাদেরকে। আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তোমরা যদি যেতে চাও অবশ্যই একটু হাতে টাইম রেখে যেও প্লিজ, তাহলে সব কিছু একটু ভালো করে দেখতে পারবে। আমার মতো এত তাড়াহুড়ো করতে হবে না। আর তারপরে আমরা এসেছিলাম একটা শাড়ির দোকানে, সম্বলপুরি শাড়ি দেখতে, কিন্তু শাড়ির যা দাম বললো তাতে তো আমার মাথাই ঘুরে গেল। আর যেগুলো কম দামের ওপর ছিল সেগুলো ভালো লাগছিল না, তার জন্য আমার আর নেওয়া হলো না। এরপর আমার মেয়ে একটা খেলনা কিনে নিল। আর তারপর আমরা একটু সমলেশ্বরী মায়ের মন্দিরের উল্টো দিকে মহানদীর ভিউটা দেখছিলাম। যদিও অন্ধকারে তেমন কিছুই ওঠেনি ভিডিওয়ে, তাও তোমাদেরকে একটু দেখিয়েই দিলাম। শুধু দূরে ব্রিজের আলোটা দেখা যাচ্ছে দেখো। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর দেখো আমরা এবার ফাইনালি হোটেলে চলেও এসেছি। আর তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম, ফিরে এসে তোমাদেরকে আমি দুটো মায়ের ছবি দেখিয়েও দিলাম। ডান দিকেটা হচ্ছে সমলেশ্বরী মা আর বাঁ দিকেটা হচ্ছে ঘণ্টেশ্বরী মা। আমরা এখন হোটেলে চলে এসেছি। আর যেই দাদা আমাদেরকে আজকে গাড়িতে করে নিয়ে ঘুরিয়েছে, ওই দাদাই আমাদেরকে কালকে নিয়ে আবার ঘোরাবে। তো বেশ হয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে আমাদের ডিনারটা কি হতে চলেছে। আর আমাদের টোটাল গাড়ির খরচ, হোটেলের খরচ, সমস্ত কিছু জানতে গেলে তোমাদের নেক্সট পার্টটা দেখতে হবে, কালকের পার্টটা। সেটা নিয়ে আমি আর একটা ভিডিও করব, কারণ এটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। এইটার সাথে যদি ওইটা দিই তো আরও ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখানে দেখো আমরা একদম ফ্রেশ হয়ে গেছি। আর আমার মেয়ের অবস্থাটা দেখো, ওর পাপার সঙ্গে দুষ্টুমি করছে। আর এখানে আমাদের খাবারও এসে গেছে। তো আমরা 1 প্লেট করে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো চলো দেখা যাক এদের বিরিয়ানিটা কেমন। তো সহজ ভাষায় বলতে গেলে এখানকার বিরিয়ানি তো একেবারেই কলকাতা স্টাইলের বিরিয়ানির মতো নয়। আমার তো মোটামুটি লেগেছে এখানকার বিরিয়ানিটা খেয়ে। এখানের বিরিয়ানির টেস্টটা পুরোই অন্য রকমের। আর কোনো আলু নেই, চিকেন আছে, বড় হলে 2 পিস, ছোট হলে 3 পিস দেবে। আর তারপরে ডিনার কমপ্লিট করে আমি তো ভিডিওটাকে শেষ করে শুয়েই পড়েছিলাম। কিন্তু জানো, মাঝ রাতে এত ছারপোকা কামড়েছে যে বলার কথা নয়। ভুলবশত এই হোটেলটা আমরা বুক করে ফেলেছি। তোমরা প্লিজ এই হোটেলটা বুক করো না। প্রত্যেকটা সিস্টেম উল্টো, কলের নবগুলো নেই, পুরো ছচ্ছর করে জল পড়ে গোটা গা ভিজে যাচ্ছে। আর এমনভাবে টিভির কর্নারটা করা আছে যে আমার উঠে তো একবার মাথায় ঠুকে গেল। এই হোটেলটা গোয়াই বিবোতে পাওয়া যায়। হোটেলের নাম হচ্ছে হরকিষান লজ। দেখো দেখো কিরকমভাবে ছারপোকা চলছে, অনেক রকম সমস্যা আছে এই হোটেলটাতে। তারপর গোয়াই বিবোর কাস্টমার কেয়ারে জানাতে ওরা আমাদেরকে পরের দিন সকালে রুমটা চেঞ্জ করে দেয়, কিন্তু কোনো টাকা আমরা রিফান্ড পাইনি। সারা রাত ভীষণই কষ্টে কেটেছে, তাই আজকে দুঃখের সঙ্গে এই ভিডিওটা শেষ করছি। আর এই নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। নেক্সট পার্টে তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে হোটেল বুক করবে যাতে ভালো হোটেল পাও তোমরা। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো সকলকে টাটা।